হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কঠিনভাবে আক্রমণ করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর। এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত। সার্জিস ভাই আসছে, একে ধরছে 4-5 জন। আমি ঠেকাইতে গেছি, এবারে ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্য অপরাধী কোনো দলের হতে পারে না ভাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে। এবার আওয়ামী লীগের তোপের মুখে গণপিটুনির শিকার হলো সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সময়ে এনসিপি দলটি গঠন হওয়ার পর থেকে আওয়ামী লীগ দলটিকে পুরোপুরি নিষিদ্ধ নিয়ে মরিয়া হয়ে উঠেছে তারা। ঠিক এরই কারণে সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই গণপিটুনি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এবার আর শেষ রক্ষা হলো না। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়ি আটকে তাদেরকে এক প্রকার গণধোলাই দিল আওয়ামী লীগের সমর্থকরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে, তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সোহেল তাজ। তিনি মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশকে যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নকে তছনছ করে দিচ্ছে বর্তমানে ইউনূস সরকার। আজকে বর্তমানের আমাদের যে সমস্যাগুলো আছে, বাংলাদেশ কোনো অর্থেই আমরা এখনো সমস্যা মুক্ত না। আমাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধান করতে, একটি ভবিষ্যৎ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। বা এদের প্রতি মায়া দেখায় লাভ নাই, এদেরকে চরম ভাবে পেড়ানোই মনে করো সবচেয়ে উত্তম। বুঝতে পারছেন? এটি হচ্ছে গাজীপুরের ঘটনা। গাজীপুরে দুই সমন্বয়কের আপনার সংঘর্ষ লাগে, সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ, আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটায়। উল্টো দিকে এদেরকে পেটানোর আরো বড় একটা রিজন কি জানেন? এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমি কেন বললাম যে এদের প্রতি মায়া দেখানোটা আপনার নিজের প্রতি মনে করেন আপনি জুলুম করবেন। দেখেন আপনি এই ভিডিওটা। না আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভাসানটাই সরকারি কলেজের এইচএসসি 22 ব্যাচের, এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, তুমি কি লিড করো নাকি করো? আগে করতাম। আচ্ছা আচ্ছা, আগে করার সংজ্ঞা কি? পাতা করতে লাগে না? আসলে কি তাই কিনা আমার মধ্যে দ্বিমত থাকলে কেউ বলবা। বন্ধু পর্যন্ত পরিচয় বলছো না তোমরা, এতটুকুই তো। তোমরা তো লিড করো না, ও লিড করলে তোমরা ড্রাইভার নিবা? নিলাম ভাই, যদি ভালো কাজ করে তাহলে নিলাম। লিগের মধ্যে আবার ভালো কাজ, ভালো কাজ, অনেক ভালো কাজ আছে। ড্রাইভার নিছি, আমি নিছি, আর কেউ আমরা আসি না। ও কি বলছে এটা? পড়ো তো পুরো ক্যাপশনটা পড়ো। কি লিখছো এটা? মার্চ 21 তারিখে শেখ হাসিনা বিদের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বিদের দেশে আসবে ফিরে বাংলাদেশে, না? আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, তার আগে আর কি লিখছো? হাসিনা যে তুলেছিল তুমি জানো ভালো মতো? জানো? তাহলে কেন লিখছো? কেন লিখছো বলো? বলো তুমি কি মানে আমি কি কইলাম যে তোমার এই জায়গায় ছোট তোমার বন্ধু বান্ধব যতগুলো আছে
সবগুলোর খোঁজখবর কিন্তু আমি পাবো, যদি এই জায়গায় কেউ মানে তোমার পক্ষ নেয় বা যেই হোক। লিগের আর কোনো কথা নেই। তুমি কি লিগ করো? হ্যাঁ, কেন করছো ভাই? এটা পার্সোনাল না ভাই, পার্সোনাল না ভাই, পার্সোনাল ইস্যু? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি যদি এই পোলাটা ফেসবুকে পৌঁছেছে যে আসবে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে। আচ্ছা, তিনি আওয়ামী লীগ করে, পোস্ট করতেই পারে। আচ্ছা, এই সমন্বয়কারীরা কিংবা এই নব্য রাজাকাররা তারা কি বলে নাই যে বাংলাদেশে শেখ হাসিনা ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে? আমরা সেটাকে আবার পুনরায় ফেরত দিতেছি, বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন, নির্ভয়ে কথা বলতে পারবেন। এটাই কি তার নমুনা? বলেন তো। তাহলে শুরুটা করলো কেনা, এটা বলেন, শুরুটা করলো কেনা? এখন যদি আওয়ামী লীগ মানে অরে ধৈর্য যদি পেটায় তাহলে কি ভুল হবে? বলেন তো, তাহলে কি ভুল হবে? ভুল তো হবে না, কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে, শেষ কিন্তু কেউ করে নাই। আচ্ছা, আওয়ামী লীগকে ধৈর্য করছে, এই বেটা তুই কি করস? তুই জামায়াত করস না, তোরে ধৈর্য পিটামু। তুই বিএনপি করস না, তোরে ধৈর্য পিটামু। বিএনপি কখন এটা করছে? বিএনপি কখন এটা করছে যে তুই আওয়ামী লীগ করস তোরে পেটামু? করছে? আরে আওয়ামী লীগ কিবা করছে কিনা যে তুই বিএনপি করস তোরে এর জন্য পিটামু, তুই জামায়াত করস এর জন্য তোরে পিটামু? এই হচ্ছে বর্তমান জামায়াতের অবস্থা, বুঝতে পারছেন? এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে, তারপরেও আপনাকে যদি আশেপাশের কোনো নেতাকর্মী, আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতাকর্মী আপনাকে চেনে, তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিংবা আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলায় তারা ফাঁসির দড়ি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই নব্য রাজাকার বাহিনীরা, বুঝতে পারছেন? তাহলে শুরুটা কেনা করলো বলেন? এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে, তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয়, তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব, এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব। এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন, তাই না? তবে যাই হোক, প্রতিশোধ তো একদিন আওয়ামী লীগ নিবেই, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই, এরা রিভেঞ্জ নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল। এরা রিভেঞ্জ খুব ভালো নিতে পারে, কারণ আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি একটা পর্যায়ে কিন্তু হিসাব দিতে হবে, আর এই হিসাবটাই আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে, নিতে পারে। দর্শক বন্ধুরা, গাজীপুরে আপনার সমন্বয়কে দুই গ্রুপের যে সংঘর্ষ, এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্রে হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটায়। দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয়, কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরমভাবে পেটায় ছাত্রলীগ সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনে করেন চলে যায় গাজীপুর থেকে। সেখানে আপনার সারজিৎ যায়, হাসনাতও যায়, কারণ ঢাকার খুব কাছাকাছি, ঢাকাই তো, তাই না? তবে সেখানে সারজিৎ আর হাসনাত অনেকটা মানে সারজিৎ আর হাসনাত কিন্তু করে জুতা ফেঁকে মারে, কয়েকটা খুশি টুসি হয়তো খায়, কিন্তু অতটাও খায় না, তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে প্রটোকল করে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেখানে চরম একটা ঘনদোলায় শিকার হয় এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এরা বর্তমানে নিজেরাই নিজেদেরকে মাথা ফাটাবে, দিনের পর দিন মাথা ফাটাবে, দেখতে পারবেন। কারণ এরা রাজনীতি করতে আসে নাই, এরা আসছে পকেট বাণিজ্য করার জন্য, এরা আসছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এনসিপি শাপলা প্রতীক সহ আরো কয়েকটা প্রতীক তাদের কনসিডারেশনে রেখেছে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে। মুখ্যত তারা শাপলা প্রতীক চাচ্ছে, এতেই বিএনপির ঘুম হারাম। শাপলা প্রতীককে মেনে নিতে পারছে না বিএনপি, কারণ বিএনপি জানে একটা ভয়, আতঙ্ক।
যে অদূর ভবিষ্যতে এই বিএনপির ধানের শীষ এই শাপলার কাছে পরাজিত হবে। বিএনপি এমনিতেই জয় বাংলা হয়ে যাওয়ার পালা। প্রতীকের একটা গুরুত্ব আছে। এখন শাপলা প্রতীক সব দিক থেকে পারফেক্ট। এই জন্যে এনসিপির এই সম্ভাব্য শাপলা প্রতীক ঠেকাতে নানান তৎপরতা চালাচ্ছে বিএনপি। তৎপরতার মধ্যে কিছু হবে দৃশ্যমান, কিছু হবে অদৃশ্যমান। যেমন এই নির্বাচন কমিশন এটা বিএনপির পার্টি অফিস, তো সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ যে কোনো সময় নাসির বা অন্য যারা কমিশনার বৃন্দ আছেন তাদেরকে ফোন দিয়ে বলতে পারেন যে খবরদার শাপলা যেন দেয়া না হয়, জটিলতা তৈরি করো। কিন্তু এনসিপির সাথে জটিলতা তৈরি করতে গেলে তার কপালে বিপদ আছে। এনসিপি এমনিতেই সেমি বা হাফ কিংস পার্টি। আবার এনসিপি যারা করে বা যারা নেতৃত্বে আছে তারা পিওর বিপ্লবী। তারা ফ্যাসিবাদ বিলোপ করেছে, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের নেতৃত্ব দানকারী কি ফিগার্স। তো এই জায়গাটায় এনসিপির সাথে বাড়াবাড়ি করা বা শাপলা দিবে না বা এইসব চালাকি করতে গেলে ইসির কপালে বিপদ আছে। এমনিতেই এনসিপি বলেছে যে ইসি অবশ্যই পুনর্গঠন হবে, এটা নিশ্চিত। সেই সাথে ইসি যদি আবার এনসিপির সাথে লাগতে আসে বিএনপির কথায়, তাহলে তো আরো কপাল খারাপ, আরো তাড়াতাড়ি পুনর্গঠন হবে। তাহলে দর্শক, এক বিএনপি নেতার বক্তব্য, শাপলা প্রতীক যেন কোনো দলকে না দেয়া হয়, নির্বাচন কমিশনকে অনুরোধ। খবরটা একটু প্রথমে আপনাদেরকে বলি। জাতীয় ফুল শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি করা আবেদনে ইসিকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। আব্দুল সালাম আজাদ সাহেব তিনি প্রকাশ্যে ইসিকে এই প্রতীক না দেওয়ার আহ্বান জানিয়েছেন। অতএব প্রকাশ্যে আহ্বান জানালে গোপনে গোপনে, যেহেতু নির্বাচন কমিশন এখন বিএনপি পার্টি অফিস, তার কত তৎপরতা চালাচ্ছে এটা সহজে অনুমেয়, নানান তৎপরতা। জাতীয় ফুল প্রতীক হতে পারবে না, এটা কেন? কোন আইনে আছে? আরপিওতে আছে না প্রতীক সংক্রান্ত কোনো বিধিমালা আছে? কোথাও নেই। দেখেন, এই যে জামাত ইসলামী দাঁড়িপাল্লা, এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। এটা এখন সেটেল ইস্যু এবং এটা একটা নজির, আইনের ভাষায় যেটাকে বলে নজির, প্রেসিডেন্স। এটা বিচার বিভাগের প্রতীক, অতএব দাঁড়িপাল্লা দেয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? দাঁড়িপাল্লা তো দিয়েছে জামাত ইসলামীকে। যে বিচার বিভাগের প্রতীক, জাতীয় প্রতীক, অমুক তমুক, এগুলোতে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক এগুলোর সাথে কোনো সম্পর্ক না, এগুলো দেয়া না দেওয়ার কোনো বিষয় না। জাতীয় প্রতীক তাতে কি হয়েছে? জাতীয় ফুল ফল, জাতীয় বিভিন্ন কিছু বিভিন্ন নির্বাচনে এটা বরাদ্দ হয়, সমস্যা কি? এটা তো আরো ভালো, এটা তো আরো মর্যাদা বেড়ে যাবে। যেমন জাতীয় ফুল শাপলা, এখন এটা যদি রাজনৈতিক দলের প্রতীক হয়, এটা তো জাতীয় ফুলের মর্যাদা বেড়ে গেল, জাতীয় ফুল এটা আরো চর্চা হবে, শাপলা গুরুত্ব বেড়ে যাবে, এটা তো ভালো। তা আপনি এর বিরোধিতা কেন করছেন? বিরোধিতা করছেন মূলত এই শাপলার কাছে আপনি পরাজিত হবেন। কারণ এই দেখেন, শাপলা শুধু শাপলা চেয়েছে, এরা স্পষ্ট করেছে, এরা কিন্তু জাতীয় প্রতীক, শাপলার চারপাশে দুই পাশে ধানের শীষ, অমুক তমুক এইসব বিষয় কিন্তু চায়নি। কয়টা দাগ, কয়টা ফোঁটা, এগুলো না, জাস্ট নিছক একটা ফুল। এখন শাপলার দুই পাশে ধানের শীষ আছে, সেই ধানের শীষ সহ এনসিপি প্রতীক চেয়েছে, বিষয়টা এরকম না। কিন্তু তারপরও এনসিপির সুন্দর কিছু, ভালো কিছু এরা সহ্য করতে পারবে না। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছে 400 আসনের 300 আসন পাবে এনসিপি, মাথা খারাপ। বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না, সরকার গঠন করতে পারবে না, এদের মাথা খারাপ। এই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বলেছিলেন যে হু আর ইউ, আপনি কে, মানে গণঅভ্যুত্থানে আপনি কোথায় ছিলেন? বিএনপি নেতাকে বলেছিলেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ যে এনসিপির কোনো ভালো বিএনপি সহ্য করতে পারে না, এটা ঠেকাতে তারা নানান তৎপরতা চালাচ্ছে কিংবা চালিয়ে যাবে। এমনকি একটা সুন্দর গ্রহণযোগ্য প্রতীক, একটা ক্রিয়েটিভ প্রতীক অন্য কারো মাথায় তো ঢোকে না যে এই প্রতীকটা আমরা নিব, কিন্তু এনসিপির মাথায় ঢুকেছে, মানে দে আর ক্রিয়েটিভ। এই জায়গাটায় এই ক্রিয়েটিভিটি সহ্য করতে পারছে না বিএনপি। এনসিপির ভালো কোনো কিছু তারা নিতে পারছে না, এটা ঠেকাও, কিন্তু পারবে না। দিন শেষে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একদিন আসবে জামাত ইসলামী পার্টি, তার সমীকরণ এটা আলাদা।
কিন্তু এই ধানের শীষ এনসিপির কাছে পরাজিত হবে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়। এটা অনিবার্য হয়ে উঠবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা বিএনপি বুঝে গেছে। দেখেন, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের হিসাব ভিন্ন, কারণ এরা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। কিন্তু বিএনপি এবং এনসিপি একই ক্যাটাগরির দল। এই জন্যে বিএনপির অন্যতম ভয় কিন্তু এনসিপি, কারণ সেম ক্যাটাগরির। জামাতকে মোকাবেলা করার নানান অস্ত্র বিএনপির আছে, যেমন রাজাকার বলতে পারে, অথবা ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করি আমরা, এটা বলতে পারে। কিন্তু এনসিপিকে তো এটা বলতে পারবে না, এনসিপি তো বিএনপির মতোই। তো এনসিপি নিয়ে আরো বেশি ভয় আছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন কর্মসূচি তিনি আহ্বান জানান। ভিতরে আর অনেক তৎপরতা আছে, এখন প্রকাশ্যে বলছে যে এটা দেয়া যাবে না। আব্দুল সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো দলের জাতীয় প্রতীক হতে পারে না। কেন হতে পারে না? জাতীয় প্রতীক কি শোকেজে সাজিয়ে রাখার জন্য? জাতীয় প্রতীক তাহলে তো বলেন যে শাপলা কেউ লাগাতে পারবে না, শাপলা কোনো এলাকার নাম হতে পারবে না, শাপলা কোনো ব্যক্তির নাম হতে পারবে না, শাপলা কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারবে না, সরকারি অনুমোদন ছাড়া কোনো জায়গায় শাপলা ফুল আঁকা যাবে না, শাপলা বিল নামকরণ করা যাবে না, এটাও বলেন। এটা কেন বলছেন? এটা কোনো যুক্তি যে জাতীয় প্রতীক, জাতীয় ফুলের কারণে এটা কোনো দলের প্রতীক হতে পারবে না? এটা কোনো কথা না। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। হ্যাঁ, এটা জানিয়েছেন, কিন্তু স্বেচ্ছাসেবক দলের যে নেতারা এই নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে ডিম নিক্ষেপ করে পুলিশে দিয়েছে, ওই নেতাদের বিএনপি তো বহিষ্কার করতে পারে। এর আগে ইসকনের এক সদস্যের বিরুদ্ধে মামলা করে, চিন্ময়ের বিরুদ্ধে মামলা করেছিল এক বিএনপি নেতা, তাকে বিএনপি বহিষ্কার করেছে। এর মানে বিএনপি কেউ যদি এই বিপ্লবী কাজ করে, এই জনগণের কোনো একটা আকাঙ্ক্ষায় নেতৃত্ব দেয়, বিএনপি তাকে বরং পাল্টা বহিষ্কার করে, তাকে বিএনপি ধারণ করতে পারে না। অতএব এখন ধন্যবাদ জানালো, দিন শেষে দেখবেন যে বহিষ্কার করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা স্পষ্ট দেখেছি যে এক কানু নামের এক বাটপার চোর মুক্তিযোদ্ধা কুমিল্লার, তাকে কিছু লোক পিটিয়েছে, জামাত শিবির উপর দায় দিয়ে বিএনপিও প্রতিবাদ করেছে। এখন যে সিইসি নুরুল হুদাকে পেটালো স্বেচ্ছাসেবক দলের লোকজন, এখন আপনারা কেন প্রতিবাদ করেন? এখন আপনারা কেন ধন্যবাদ জানান? এটা হচ্ছে মুনাফিকি। যাই হোক দর্শক, শাপলাকে ভয় পায়, এনসিপি কে ভয় পায় বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির ঘাঁটিতে এবার থাবা দিবেন জামাত, এই নামে হেডলাইন করছে বিভিন্ন মিডিয়াতে, এবং বড় বড় মিডিয়াতে, যে মিডিয়াগুলা সাধারণত জামাতকে নিয়ে এত হেডলাইন করেন না, কিন্তু আজকে কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাত নিয়ে একটি গুঞ্জন চলছে যে আগামী নির্বাচনে জামাতই কি বিজয়ী হবে, নাকি আগামী নির্বাচন জামাত সরকার গঠন করবে, এই নিয়ে চলছে আলোচনা। স্পেশালি বিএনপির ঘাঁটি যেগুলাতে ছিল আগে, সেই জায়গাগুলাতে নাকি এবার জামাত খুবই হাড্ডাহাড্ডি লড়াই করবে বলে অনেকে মনে করছেন। আর জাতীয় পার্টির ঘাঁটি নামক পরিচিত বৃহত্তম রংপুরে প্রায় 35টি আসনে দাবিয়ে বেড়াচ্ছে জামাত প্রার্থীরা। সেখানে জাতীয় পার্টির ওই জায়গাগুলা দখলে নেওয়ার জন্য জামাত নাকি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন আগামী 4 জুলাই, সেখানে একটি বৃহত্তম মহাসমাবেশ হবে রংপুরে। আর সেই রংপুরে প্রার্থী হতে যাচ্ছে 14 বছর যিনি কারাগারে ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, উনাকে রংপুর থেকে প্রার্থী দেওয়া হয়েছে। তাই রংপুরে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে রংপুরের মাঝে জাতীয় পার্টির অস্তিত্ব যেহেতু বিলীন, এখন সেখানে বিএনপির তেমন কোনো প্রভাব বা তেমন কোনো সিট আগেও ছিল না, সেই কারণে জামাতই আশা করছে মেজরিটি আসন রংপুর বিভাগ থেকে পাবে। প্রিয় দর্শক, বরিশালের দিকে আমরা যতটুকু জানি বিএনপি শক্তিশালী অবস্থায় আছে। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা সহ
বিভিন্ন জায়গায় জামাত কিছু কিছু আসন দখল করবে বলে অনেকেই মনে করছে। সিলেটেও বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা আছে। সেই আসনগুলা বিএনপির পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াই করবে জামাত এবং সেখান থেকেও বেশ কিছু আসন পেতে পারেন জামাত। আর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নিয়ে কথা আসছে। রাজশাহী বিভাগ নাকি এখন 50-50 জামাত এবং বিএনপি। জামাতের একক প্রার্থী আর বিএনপির আছে একাধিক প্রার্থী। সেই কারণে জামাতের প্রার্থীদের পুয়া ভারত হতে পারে এবারের নির্বাচনে। বিএনপির ভিতরে কোন্দলের কারণে অনেক বিএনপি নেতারা হতে পারেন স্বতন্ত্র প্রার্থী। এক একটি আসনে বিএনপির আছে 3 থেকে 10 জন পর্যন্ত প্রার্থী। সারা বাংলাদেশের 300 আসনে বিএনপির আছে 1000-ও বেশি প্রার্থী। সেই কারণে বিএনপির জন্য কঠিন হবে কাকে প্রার্থী দিবে আর কাকে বাদ দিবে। কেন্দ্রীয় বহু নেতারা বিভিন্ন বদনামে ছড়িয়ে পড়েছেন। আওয়ামী লীগের অর্থকুড়ি নিয়ে তারা নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের রমরমা অবস্থায় আছেন 5ই আগস্টের পর থেকে। সেই কারণে অনেক কেন্দ্রীয় নেতারা বরাডুবি হবে তাদেরকে প্রার্থী দিলে বিএনপি। এখন কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিয়ে কাকে প্রার্থী দিবে সেই জায়গায় কেন্দ্রীয় নেতার ছেলেকে না ওয়াইফকে, এতেও বরাডুবি হবে। কারণ বাপ চুরি করেছে আর ছেলে কি করবে সেটা জনগণকে আর বোঝাতে পারবে না বিএনপি। এখন জামাতের সাথে যদি এনসিপি চলে আসে তাহলে নাকি এখানে বিএনপির জন্য 100-র বেশি আসন পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন। বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন টিভি বিভিন্ন পত্র পত্রিকার নিউজগুলা নিয়ে আজকে আমি কথা বলছি। প্রিয় দর্শক, এর আগে আমি বারবারই কথা বলতাম যে বিএনপি সরকার গঠন করবে, জামাত হবে 100+ আসন নিয়ে বিরোধী দলীয় নেতা। কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে যতগুলা খবর গত 2-3 দিন যাবত আমি দেখতেছি, 3 দিন যাবত দেখার পরে আজকে আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি। এবং আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আছেন আপনারা কিন্তু মন্তব্যের করে লিখবেন যে রিয়েলিটিটা আসলে কতটুকু আর কতটুকু নিউজগুলা সঠিক বলে আপনারা মনে করছেন। ইতিমধ্যে জামাত বিজয়ের আরেকটি আলামত আমি দেখতে পাচ্ছি। আলামতটি হলো প্রত্যেক দিন বিশ্বের বড় বড় শক্তিশালী কোনো দেশের রাষ্ট্রদূত যাচ্ছেন জামাত অফিসে এবং সেই রাষ্ট্রদূতরা মিটিং করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। তারপরে দেখা গেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অথবা জামাতের সেক্রেটারি তাদের পক্ষ থেকে কেউ না কেউ ব্রিফ করছে সাংবাদিকদেরকে। এবং প্রত্যেকটা দেশের সাথে জামাতের সরাসরি এভাবে জামাতের আমিরের অফিসে গিয়ে মিটিং করা, যেটা পূর্বে ছিল জামাতের আমির যদি কোনো অ্যাম্বাসেডারের বাসায় বা অ্যাম্বাসিতে গিয়ে মিটিং করেন সেটা ছিল এক জিনিস, বা কোনো হোটেলে বসে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেটা ছিল অন্য জিনিস। আর আজকে জামাতের অফিসটা মগবাজারে একটি সরু রাস্তা, চিকন রাস্তার ভিতরে। সেই মগবাজারের ওই চিকন রাস্তা অ্যাম্বাসেডাররা কেন যাচ্ছেন, কেন সেখানে বসে জামাতের আমিরের সাথে মিটিং করছেন? তাহলে কি আগামী সরকারটা জামাতি হবে নাকি বিরোধী দলীয় প্রধান হবে ডাক্তার শফিকুর রহমান? কি কারণে অ্যাম্বাসেডাররা সেখানে যাচ্ছেন এই বিষয়টা নিয়েও মন্তব্য করবেন আপনারা। আপনাদের চোখে নিশ্চয়ই ধরা পড়ছে বিষয়টা যে প্রতিদিন হিসাবে একটা দিনও মনে হচ্ছে যে বাদ পড়ছে না। শুক্র শনিবার বাদ দিলে বাকি অফিসিয়াল 5 দিনই আমরা দেখতে পাই যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিনই আমরা দেখতে পাই যে জামাত অফিসে কোনো না কোনো অ্যাম্বাসেডার, কোনো না কোনো বিদেশি দূত, কোনো না কোনো বিদেশি অর্থ যারা বাংলাদেশে বিনিয়োগ করবে, বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা বিভিন্ন জন এসে জামাত আমিরের সাথে বৈঠক করছে, জামাত অফিসে যাচ্ছে। তো সেই জায়গা থেকে একটি জল্পনা হতেই পারে আগামী সরকারটি জামাত করতে যাচ্ছে কিনা। অনেকেই বড় একটি যুক্তি তুলে ধরছেন যে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা নির্যাতিত আলেম ওলামা আছেন, যেমন আমরা আমির হামজাকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত প্রার্থী দিয়েছে এবং আমরা জানি যে মামুনুল হক প্রার্থী হবে ইসলামিক দল থেকে জামাতের সাথে জোটবদ্ধভাবে। আরেকটি বড় বিষয় হলো চরমুনার পীর সাহেবের মুরিদান আছে, প্রত্যেকটি আসনে কয়েক হাজার করে এই ভোট যদি প্লাস হয়ে যা তাহলে এনসিপি, জামাত এবং বিভিন্ন ইসলামিক দল মিলে। আরেকটা হলো ইসলামী বক্তাদের কিন্তু কিছু ভক্ত আছে, আমাদেরও কিছু ভক্ত আছে, ইউটিউবারদেরও কিছু ভক্ত আছে, ইসলামিক স্কলারদের ভক্তটা আরো বেশি আছে। তাই সেই ইসলামিক স্কলারদেরকে সবাইকে এখন জামাত দেখা যাচ্ছে যে তাদের ভিতরে নিয়ে এসেছে। কেউ প্রার্থী হবে, কেউ প্রচারণা অলরেডি করছে, প্রার্থী না হয়েও প্রচারণা করছে জামাতের পক্ষে। জামাত থেকে প্রার্থী হবে না কিন্তু প্রচারণায় দেখা যাচ্ছে যে ইসলামিক স্কলাররা এগিয়ে আছে,
জামাতের দিকে এবং একটা কথাই বলছে যে সকল ইসলামিক দল মিলে বাক্স হবে, একটা ভোট দেব আমরা এক জায়গায়। সেই কারণেই হয়তো বা বিশ্লেষকদেরকে এখন ভাবিয়ে তুলেছে বিভিন্ন মিডিয়া সম্পাদকরা এখন জামাত নিয়ে বেশি বেশি লেখালেখি করছে এবং জামাতকে হাইলাইট করছে। জামাতই আগামী নির্বাচনে একটা বড় ভালো কিছু করতে যাচ্ছে বলে মনে করছে। প্রশাসনের ভিতরে অনেকে নড়ে চড়ে বসছে এবং অনেকেই ভাবছে যে জামাত ক্ষমতায় আসবে, তাই জামাত নেতাদের সাথেও প্রশাসন থেকে ভালো বিহেভিয়ার করা হচ্ছে বলে আমরাও দেখতে পাচ্ছি। এবং সরকারের যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনে যারা আছেন, উপদেষ্টা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব যাদেরকে করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশনে যারা আছেন, তাদের থেকেও জামাতকে সর্বোচ্চ সম্মান দিতে আমরা দেখতে পাচ্ছি। এই সম্মান দেওয়া এবং সবকিছু মিলে কি সবাই ভেবে নিচ্ছেন যে আগামী সরকারটা বাংলাদেশে ইসলামী সমমনা দলগুলাকে সাথে নিয়ে জামাতি করতে যাচ্ছেন। এখানে কিছু আধুনিক দলও থাকবে, এনসিপির মতন আরো কিছু দল জামাতের সাথে থাকবে এবং তারাও নির্বাচিত হবে। এবং যাদেরকে জামাত নিবে না, হয়তোবা কারো কারো ব্যক্তিগত চরিত্র আছে, ব্যক্তিগত বৈশিষ্ট্যর বিষয় আছে, এইগুলা থেকে হয়তোবা কিছু কিছু ছোট দল যেতে চাইলেও জামাত নিবে না হয়তো কাউকে। আর যাদেরকে নিবে না তারাই হয়তো জামাতের সমালোচনা করছে, বিএনপির পক্ষে গান গেয়ে বিএনপি থেকে আসন পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ আপনাদেরকে বিএনপির যতটি নির্বাচন করেছে, নির্বাচনের ফলাফলে বিএনপি কত আসন পেয়েছিল, অন্যরা কিরকম আসন পেয়েছিল, এটার একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। 91 সালে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম সরকার গঠন করে সেখানে 140টা সিট বিএনপি এককভাবে পেয়েছে, জামাত পেয়েছে 18টা। আর জামাতের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 2001 সালে আমি যতটুকু জানি 202টা সিট পেয়েছে বিএনপি, জামাত এবং 4 দলীয় জোট। 4 দলীয় জোট মিলে যদি 202টা আসন পা, তাহলে এখানে বিএনপি একক আসন সেই 91ই রয়ে গেছে বলে আমরা মনে করতে পারি। যদিও 2001-এর নির্বাচনে বিএনপির এমপি বেশি হয়েছেন, জামাতের এমপি হয়েছেন মাত্র 17 জন, কিন্তু বিএনপির এমপি বেশি হলেও জানা গেছে যে প্রত্যেক জায়গায় জামাত এবং ইসলামী দলগুলা বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু জামাতের প্রার্থী যেখানে ছিল সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। সেই কারণে জামাতের প্রার্থীরা অনেক জায়গায় ফেল করেছে। যেমন সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান, যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, ঢাকা মহানগর জামাতের আমির ছিলেন, বর্তমানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা নির্বাচন কমিশন সব জায়গায় রফিকুল ইসলাম খানকে এখন দেখতে পাই সেক্রেটারি জেনারেল, এবং মিয়া গোলাম পড়ুয়ার এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পাশে। সেই রফিকুল ইসলাম খানের এখানেই কিন্তু ডবল প্রার্থী ছিল। যদিও রফিকুল ইসলাম খান পাবে এটা বিএনপি থেকে এই দাবি, মানে জামাত থেকে দাবি ছিল, কিন্তু বিএনপির প্রার্থী সেখানে ছিল, সেই কারণে রফিকুল ইসলাম খান সেখানে ফেল করেছে। ঢাকা মহানগর দক্ষিণের যে বর্তমান আমির নুরুল ইসলাম বুলবুল, উনার নির্বাচনী এলাকাতেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল এবং সেই কারণে উনিও সেখানে ফেল করে। তাহলে দেখা গেছে যে জামাত যেখানে যেখানে বিএনপিকে দিয়েছে সব জায়গায় জামাতের মানুষরা কাজ করেছে, ভোট দিয়েছে, সব কিছু উজাড় করে দিয়েছে, কিন্তু বিএনপির ভিতরে বিএনপিকে কন্ট্রোল করতে বেগম খালেদা জিয়া পারেন নাই। বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী থাকার কারণে জামাতের অনেক জায়গায় 2001 সালে ফেল করেছেন সামান্য ভোটের ব্যবধানে। এখন এবার যদি বিএনপি একটি প্ল্যাটফর্ম হয়, জামাতের একটি প্ল্যাটফর্ম হয়, সাথে যদি অনেকগুলা দল থাকে, দুইজনের পাশেই যদি অনেকগুলা দল থাকে, এর মধ্যে পাল্লাটা ভারী, রিসেন্টলি কথা আসছে পাল্লা ভারী দেখা যাচ্ছে জামাতের দিকে। কিন্তু আমি আজকে যারা কেটিভি 24-কে নিয়মিত দেখেন, আপনাদের কাছে বিষয়গুলা তুলে ধরেছি। এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা আপনারা লিখবেন কমেন্টস করে, আর নির্বাচনের মাঠেই আমরা সঠিক সিদ্ধান্তটা দেখতে পাবো। তবে আপনারা যারা মাঠে আছেন, ঘাটে আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বসবাস করছেন, যারা বিএনপি করেন তারাও লিখবেন, যারা জামাত করেন তারাও লিখবেন, অন্যান্য রাজনৈতিক দল যারা করেন তারাও লিখবেন। আগামীতে আপনাদের আসনগুলোতে আসলে কি দেখা যাচ্ছে, কাদের বিজয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।